আবারও ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। হরমুজ প্রণালীতে জাহাজে হামলার জবাবে দ্বিতীয় দিনের মতো এ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ইরানের দক্ষিণাঞ্চলে কেশম ও সিরিক এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। দেশটির 10টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনী। এই হামলা লক্ষ্যবস্তু ছিল নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ড্রোন সংরক্ষণাগার। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলছে শনিবার ২০ লাখ ব্যারেল ক্রুড জ্বালানি তেলবাহী একটি ট্যাঙ্কারে ইরান হামলা চালায়। সেটি পানামার পতাকাবাহী ট্যাঙ্কার ছিল। এ জবাবেই ইরানে হামলা চালায় তারা। এর আগে শুক্রবার ও যুক্তরাষ্ট্রের ইরানে হামলা চালায়। আরেকটি জাহাজে ইরানের হামলার পাল্টা জবাবে ওই হামলা চালানো হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র। নতুন করে উত্তেজনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার আশঙ্কা জোরালো হয়েছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সংঘাত নিরসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন ১৪ দফার একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল ও লেবানন। তবে চুক্তি স্বাক্ষর হলেও ইসরায়েলি সেনা প্রত্যাহার, হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ এবং দক্ষিণ লেবাননের নিরাপত্তা নিয়ে এখনও রয়ে গেছে বড় ধরনের অনিশ্চয়তা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদা রিন্থি। দীর্ঘদিনের সংঘাত ও সীমান্ত উত্তেজনার পর নতুন এক কূটনৈতিক উদ্যোগে এক টেবিলে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুদেশের মধ্যে একটি নতুন ত্রিপক্ষীয় কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওয়াশিংটনে স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। Today is a good day in that we are happy to announce a framework agreement between লেবাননের সরকার এবং ইসরায়েলের মধ্যে একটি কাঠামো চুক্তি ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তিটি স্থায়ী শান্তি ও নিরাপত্তার জন্য একটি কাঠামো স্থাপনের সূচনা করবে, আর এটাই এই দুই দেশের প্রাপ্য। চুক্তি অনুযায়ী লেবাননের সেনাবাহিনী ধাপে ধাপে দেশের সব এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এবং সশস্ত্র গোষ্ঠীগুলো নিরস্ত্রীকরণ নিশ্চিত করা হবে। এরপরই ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার করবে। তবে ইসরায়েল এখনই পুরোপুরি সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয়নি। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেনারা অবস্থান করবে। আর লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, এই চুক্তির লক্ষ্য ইসরায়েলের দখলকৃত সব লেবানি এলাকা থেকে সেনা প্রত্যাহার নিশ্চিত করা। প্রেসিডেন্ট জোসেফ আউনো একে লেবাননের পূর্ণ সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেছেন। এদিকে এই চুক্তির বিরোধিতা করেছে হিজবুল্লাহ। সংগঠনটির মহাসচিব নাইম কাসেম বলেছেন, ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের স্বাভাবিক সম্পর্ক গ্রহণযোগ্য নয়। হিজবুল্লাহর দাবি, ইসরায়েলকে নিঃশর্তভাবে লেবানন ছাড়তে হবে। চুক্তি স্বাক্ষরের দিনও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। সীমান্ত এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষও চলছে। তবে বিশ্লেষকদের মতে এই চুক্তি সংঘাত নিরসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও এর সফল বাস্তবায়ন নির্ভর করবে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ, লেবাননের রাষ্ট্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং ইসরায়েলের সেনা প্রত্যাহারের ওপর। তবে চুক্তি বাস্তবায়ন নিয়ে রয়ে গেছে গভীর অনিশ্চয়তা ও পক্ষগুলোর ভিন্ন অবস্থান। নাহিদা রিন্থি, ৭১। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১,৪০০। আহত হয়েছেন ৩,০০০-এরও বেশি, আর নিখোঁজ রয়েছেন প্রায় ৫০,০০০ মানুষ। সময়ের সাথে পাল্লা দিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন জরুরি সহায়তা কর্মীরা। কারণ সময় যত যাচ্ছে জীবিত উদ্ধারের আশা ততই কমছে। তবে একের পর এক আফটার শকে আতঙ্ক বাড়তে থাকায় এ কাজ চালিয়ে নিতে ভয় পাচ্ছেন উদ্ধারকর্মীরা। অরিসুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ভেনেজুয়েলার কারাকাস ও লা গুয়াইরার চারদিকে এখন শুধু ধ্বংসের চিহ্ন, মানুষের আর্তনাদ আর স্বজনদের আহাজারি। ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর এমনই এক মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে দেশটি। সরকারি তথ্য অনুযায়ী রাজধানী কারাকাস সহ আশপাশের এলাকায় আঘাত হানা ৭.২ এবং ৭.৫ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ১,৫০০ মানুষ। আহত ছাড়িয়েছে ৩,০০০, এখনও নিখোঁজ রয়েছেন ৫০,০০০-এর বেশি মানুষ।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লাগুয়াইরা রাজ্যে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে ভারী যন্ত্রপাতির অভাবে। অনেক জায়গায় উদ্ধার কর্মীরা খালি হাতেই কংক্রিট ছড়িয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছেন। আমরা এখন লাগুয়াইরার ভার্গাস এলাকায় আছি। এখানে জরুরি ভিত্তিতে অনেক সাহায্য দরকার। এখনো আশা আছে অনেকেই জীবিত থাকতে পারেন। আমরা প্রায় 3 দিন ধরে এখানে কাজ করছি। এ পর্যন্ত কয়েকজন শিশু কন্যা ও 3 জন প্রাপ্তবয়স্ককে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের পর শত শত আফটার শকের কারণে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। অতিরিক্ত আফটার শকের কারণে উদ্ধার অভিযান চালাতেও ভয় পাচ্ছেন উদ্ধারকর্মীরা। অনেক পরিবার এখনো রাস্তায় রাত কাটাচ্ছেন। জাতিসংঘের প্রাথমিক হিসাবে এই ভূমিকম্পে প্রায় $670 কোটি ক্ষয়ক্ষতি হয়েছে। এই দুর্যোগ দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সরকার জানিয়েছে দেশের তেল উৎপাদন ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। অরিসুল ইসলাম, ৭১। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে 6.2 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এই ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। শনিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ভারতের ভূমিকম্প কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলেছে, ভারতীয় সময় সন্ধ্যা 7:04 ওই ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 6.2। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে 215 কিলোমিটার গভীরে। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের তথ্য অনুযায়ী বিশ্বের অন্যতম ভূমিকম্পন প্রবণ দেশ আফগানিস্তান। বিশেষ করে দেশটির হিন্দুকুশ অঞ্চল বিশ্বের অন্যতম প্রধান সক্রিয় ভূমিকম্প অঞ্চলগুলোর একটি। এর আগে গত শুক্রবার থেকে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে অন্তত 5টি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খারান এবং মাস্তং জেলায় সামরিক অভিযানে 8 জন সন্ত্রাসী নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায় 25 জুন খারান জেলায় একদল সশস্ত্র ব্যক্তির চলাচলের তথ্য পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এতে 3 জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়। এছাড়া গত 26 জুন মাস্তং জেলায় সম্ভাব্য এক আত্মঘাতী হামলাকারীর উপস্থিতির তথ্যের ভিত্তিতে আরেকটি অভিযান চালানো হয়। সেনাবাহিনীর দাবি, সেখানে তীব্র গোলাগুলির পর 5 জন নিহত হয়, যাদের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী ছিলেন। অভিযান শেষে ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ, তাৎক্ষণিক বিস্ফোরক এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর। বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণায় আনন্দের জোয়ার বইছে কলকাতার ব্যবসায়ীদের মাঝে। এরই মধ্যে বাংলাদেশি অতিথিদের বরণ করে নিতে প্রস্তুতি শুরু করেছেন তারা। ব্যবসায়ীরা বলছেন, নানা কারণে দুই দেশের সম্পর্কে ফাটল দেখা দেয় ব্যবসা ক্ষেত্রে যে ধস নেমেছিল তা কাটিয়ে উঠবে এবার। কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তীর রিপোর্টে বিস্তারিত। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর থেকে ঢাকা দিল্লির সম্পর্কে কিছুটা ফাটল ধরে। এই সম্পর্ক তলানিতে পৌঁছায় যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়। এক পর্যায়ে কিছু অপ্রীতিকর ঘটনার জেরে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা বন্ধ করে দেওয়া হয়। এর প্রভাবে ধস নামে কলকাতার ব্যবসা বাণিজ্যে। পর্যটকদের অভাবে বন্ধ হয়ে যায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল মোটেল। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কিছুটা উন্নতি হয়। প্রায় 2 বছর পর গত 25শে জুন দুপুরে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ট্যুরিস্ট ভিসায় পুনরায় চালুর ঘোষণা দেন। আর এই ঘোষণাতেই আনন্দে ভাসছেন কলকাতার ব্যবসায়ীরা। খুব খুশি স্যার, শুনলাম, আমরা গতকাল শুনলাম, খুবই ভালো লাগছে।
তো মালিকরা কর্তৃপক্ষ সব ফোন করছে। এতে আমাদের বাতের সংখ্যা বেড়ে যাবে, ব্যবসা ভালো হবে। দুই দেশ মিলে চললে সেটাই বেস্ট। দুই দেশেরই স্বার্থ দুই দেশের সঙ্গে জড়িত। হ্যাঁ, অতএব অ্যালায়েন্স হলেই ভালো। মার্কুই স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট কিংবা লিন্ডসে স্ট্রিট সবখানেই এখন নতুন আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। বাংলাদেশি অতিথিদের বরণ করতে নিচ্ছেন নানা প্রস্তুতি। 1 বছর থেকে এরকমই বসেছিলাম, 1.5 বছর থেকে। এবার ট্যুরিস্ট ভিসা আসবে, তাহলে ভালো হবে, দোকান থেকে ভালো হবে, আমাদেরও ভালো হবে। 2 বছর আমরা যে বুকটা করেছি সেটা হয়তো আমরা রিলিভ করার চেষ্টা করছি। ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার প্রভাব পড়েছিল এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলেও। পর্যটকদের আনাগোনা কমে যাওয়ায় অনেকটা নীরবতা ছিল সীমান্ত এলাকায়। ট্যুরিস্ট ভিসা চালু হলে সেখানে কর্মব্যস্ততা ফিরবে। এতে দুই দেশের সম্পর্কের যেমন উন্নতি হবে, তেমনি চাঙ্গা হবে অর্থনীতিও, এমনটাই প্রত্যাশা সবার। সত্যজিৎ চক্রবর্তী, ৭১, কলকাতা। ব্রিটেনে চলমান তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড গরমে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। পর্যটকদের উপস্থিতি থাকলেও তীব্র তাপদাহের কারণে ব্যাহত হচ্ছে তাদের আনন্দ ভ্রমণ। এদিকে অতিরিক্ত তাপমাত্রার কারণে রেস্তোরাঁ, ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কমেছে ক্রেতার সংখ্যা। ফলে অর্থনৈতিক চাপে পড়ছেন ব্যবসায়ীরা। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। ব্রিটেনে কয়েকদিন ধরেই চলছে তীব্র তাপপ্রবাহ। দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। প্রচণ্ড রোদ আর গরমে রাতে প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না অনেকেই। তবে পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভিড় তেমন না কমলেও অতিরিক্ত তাপমাত্রার কারণে ভাটা পড়েছে তাদের আনন্দ উপভোগে। It's been very hot. Yeah, it's really hot and very humid. প্রচুর গরম। অনেক গরম এখানে। অসাধারণ অবস্থা। আসলে এটা একটা অস্বাভাবিক গরম এবং টুরিস্টদের পক্ষে এই গরমটা একটু মেনে নেওয়া কঠিন হচ্ছে। পর্যটকরা মনে করছেন তাপমাত্রা আরো কম হলে তাদের ভ্রমণ আরো আরামদায়ক হয়ে উঠত। সামারের এই সময়টাই আমরা এনজয় করি, বাট এইবারের আসলে পুরো হিট ওয়েভটাই লাস্ট 1 উইক এন্ড দেন লাস্ট বিফোর দ্যাট উইক অ্যাজ ওয়েল অনেক বেশি গরম পড়তেছে। এদিকে অতিরিক্ত তাপমাত্রার কারণে ক্ষুদ্র মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁগুলোতে মানুষের উপস্থিতি অনেকটাই কমে গেছে। বেশিরভাগ সময় অলস বসে থাকতে হচ্ছে দোকানীদের। ফলে সরাসরি এর প্রভাব পড়ছে তাদের অর্থনীতিতে। এই গরমের কারণে আসলে ব্যবসা তেমন একটা আশানুরূপ ফল পাচ্ছি না। দিন যে গড়ে মানুষ যাতায়াত করে তার থেকে অর্ধেক নেই। এই একটাই কারণ, কিন্তু ওই গরমের কারণ। ব্রিটেনের প্রচণ্ড গরম শুধু মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকেই ব্যাহত করছে না, এর প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতেও। বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের বিক্রি কমে যাওয়া এবং ব্যয় বৃদ্ধির কারণে বাড়তি চাপের মুখে রয়েছেন তারা। তাপপ্রবাহ কতদিন স্থায়ী হয় তার ওপর নির্ভর করবে আগামীর পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হবে। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন। তীব্র তাপপ্রবাহে ইউরোপ জুড়ে আবারও বাড়ছে প্রাণহানি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী গত 4 বছরে ইউরোপে 2 লাখের বেশি মানুষ গরমে প্রাণ হারিয়েছেন। উন্নত স্বাস্থ্য ব্যবস্থা থাকা সত্ত্বেও এত মৃত্যু নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, গরমের অনুপযোগী ভবন এবং এসির সীমিত ব্যবহার পরিস্থিতি ভয়াবহ করে তুলছে। আরও জানাচ্ছেন অরিসুল ইসলাম। তীব্র তাপপ্রবাহে পুড়ছে পশ্চিম ইউরোপ। চলতি সপ্তাহের শুরুতেই স্পেনে মাত্র 4 দিনে মারা গেছেন 2 শতাধিক মানুষ। ফ্রান্সেও গরমের কারণে একের পর এক মর্মান্তিক মৃত্যু ঘটছে। এছাড়া অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে গরমের কারণে প্রায় মৃত্যুর খবর মিলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, গত 4 বছরে ইউরোপে তীব্র গরমে প্রাণ হারিয়েছেন 2 লাখেরও বেশি মানুষ। এর মধ্যে শুধু 2022 সালেই মৃত্যুর সংখ্যা ছিল 60,000-এর বেশি। অথচ বিশ্বের মোট জনসংখ্যার মাত্র 10% বাস ইউরোপে। কিন্তু গরমের কারণে সারা বিশ্বে যত মানুষের মৃত্যু হয় তার প্রায় 1/3 ঘটে এ মহাদেশেই। বিশেষজ্ঞরা বলছেন, এর বড় কারণ ইউরোপের দ্রুত উষ্ণ হয়ে ওঠা জলবায়ু এবং বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যাওয়া। পাশাপাশি সেখানকার আবাসন ব্যবস্থাও এই সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে। অধিকাংশ বাড়ি নির্মাণ করা হয়েছিল শীতপ্রধান আবহাওয়ার জন্য। ফলে গ্রীষ্মে এসব ভবন তাপ আটকে রাখে, যা মৃত্যু ঝুঁকি বাড়ায়।
অন্যদিকে শীত প্রধান অঞ্চল হওয়ায় ইউরোপে এখনও এসির ব্যবহার তুলনামূলক কম। যেখানে যুক্তরাষ্ট্রে প্রায় 90% বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, সেখানে ইউরোপে এই হার মাত্র 20%। ফলে তাপপ্রবাহের সময় অনেক মানুষ নিরাপদ আশ্রয় পান না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ইউরোপ এখনও চরম গরমকে দীর্ঘমেয়াদী জনস্বাস্থ্য সংকট হিসেবে বিবেচনা করতে পারেনি। পরিবেশবিদরাও এখন বলছেন কিছু এলাকায় জীবন রক্ষায় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার বিকল্প নেই। পাশাপাশি শহরকে আরও সবুজ করা, কাজের সময় পরিবর্তন এবং দীর্ঘমেয়াদী জলবায়ু অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে ইউরোপে তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং আরও তীব্র হতে পারে। তাই প্রাণহানি কমাতে এখনই কার্যকর ব্যবস্থা জোরদারের বিকল্প নেই। অরিসুল ইসলাম, ৭১। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ স্মারক মার্কিন পাসপোর্টের নতুন নকশা উন্মোচন করেছেন। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টটির একটি নমুনা প্রকাশ করে ট্রাম্প লিখেন, যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট, যেখানে আরও লেখা আছে, স্বাগতম, তবে ভালো থাকবেন। নতুন এই স্মারক পাসপোর্টে ট্রাম্পের কঠোর মুখভঙ্গির একটি ছবি রয়েছে। নিচে ট্রাম্পের স্বাক্ষরও রয়েছে। বিপরীত পাতায় রয়েছে শিল্পী জন ট্রাম্বুলের বিখ্যাত চিত্রকর্ম দ্য ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স। হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টেও একই নকশার ছবি প্রকাশ করে জানানো হয়, এটি যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকী স্মরণে তৈরি নতুন পাসপোর্ট। এই সীমিত সংস্করণের পাসপোর্ট প্রথম ঘোষণা করা হয় গত এপ্রিলে। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।